স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন। সকালে ময়মনসিংহ অঞ্চলে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো ধরনের প্রভাব কিংবা চাপের কাছে মাথা নত করবে না কমিশন। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই। 5 জনের কমিশন, 5 জন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এই বিষয়ে কমিশনের কিছু করার নেই বলেও জানান তিনি। একদম নিরপেক্ষভাবে কাজ করব। সভায় সকল অতিরিক্ত আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। ডিবিসি নিউজ ডেস্ক। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। দুপুরে বরিশালের নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ হাসিবুল হাসান এই আদেশ দেন। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, নির্বাচনের 22 মাস পর মামলা দায়েরের জন্য বাদী আবেদন করেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় আবেদনটি মামলা হিসেবে গ্রহণের পর্যায়ে না থাকা সহ বিভিন্ন কারণ দেখিয়ে বিচারক তা খারিজ করে দেন। এতে ক্ষুব্ধ হন আদালতের বাইরে থাকা দলের নেতাকর্মীরা। তবে এই বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে রবিবার হত্যা, হামলা, পুলিশের কাজে বাধা দেয়া সহ 4টি মামলায় চিন্ময়কে গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। এর মধ্যে হত্যা মামলায় গ্রেপ্তারের আদেশ দেয় আদালত। বাকি 3টি মামলার শুনানি আগামীকাল। গেল বছরের 26শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। কুয়েটে শিক্ষকের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কর্মবিরতি প্রত্যাহারে এবার 5টি শর্ত বেঁধে দিলেন শিক্ষকরা। 7 দিনের মধ্যে দাবি না মানলে প্রশাসনিক দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বেলা 11টা থেকে দুপুর 1:45 পর্যন্ত শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। ছাত্রদের 5 দফা দাবি দ্রুত বাস্তবায়ন চান শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের নিয়ে যারা অপপ্রচার চালিয়েছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এদিকে শিক্ষার্থীদের সাথে বৈঠক করেছেন উপাচার্য। শিক্ষকদের সাথে 18 ও 19 ফেব্রুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন শিক্ষার্থীরা। স্যারদের কাছে ক্ষমা চাইতো যে আমাদের আপত্তি নাই আচরণগত ত্রুটির জন্য, আমরা ভিসি স্যারকে এই ব্যাপারগুলো ব্রিফ করেছি আর কি। যদি আমাদের জানায় অজানায় কোনো কিছুতে শিক্ষকরা কষ্ট পেয়ে থাকেন, আমরা ওর জন্য আগেও ক্ষমা চেয়েছি, আজকেও বলছি ক্ষমা চাচ্ছি, আমরা লাগলে আরও চাবো। আমরা 7 কর্মদিবসের মধ্যে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করবেন, আমরা প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি। এই পরিবেশ নিশ্চিত হলে শিক্ষকবৃন্দ ক্লাসে যাওয়ার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত আছে। নারায়ণগঞ্জে অস্ত্রসহ আজমেরি ওসমানের 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানাল পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আমির হোসেন সনেট এবং সজীব রায়কে। তারা দুজনেই শামীম ওসমানের ভাতিজা, আজমেরি ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত। সনেটের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং সজীবের বিরুদ্ধে মারামারি সহ একাধিক মামলা রয়েছে। বকেয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠানে গ্যাস বন্ধ থাকায় পল্লী বিদ্যুতে চলছে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেডের উৎপাদন। এই কারণে অতিরিক্ত লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাচ্ছেন এই অঞ্চলের অন্যান্য গ্রাহক। ডিইপিজেডের জন্য বাড়তি বিদ্যুৎ পাওয়া গেলেও
গ্রাহকের জন্য বরাদ্দ বাড়ছে না, ফলে এবার গ্রীষ্মে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ঘাটতি কমার সম্ভাবনা নেই। সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর আওতাধীন এলাকায় আবাসিক বাণিজ্যিক মিলিয়ে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ৪৮০ মেগাওয়াট। গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা থাকে গড়ে ৭০ থেকে ১১০ মেগাওয়াট, ফলে লোডশেডিংয়ে ভুগতে হয় এই অঞ্চলের বাসিন্দাদের। সম্প্রতি বকেয়া জটিলতায় ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয়ে যায় শিল্প উৎপাদন। পরে ডিইপিজেডকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নেয় পল্লী বিদ্যুৎ বিভাগ। বিকল্প হিসেবে আরবি অর্থাৎ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ওখান থেকে আমরা বিদ্যুৎ পাই। তো সব মিলায় আমরা ৩০ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ পাবো। এটা হলে আমাদের ইপিজেডের আর কোনো ফ্যাক্টরির এই বিদ্যুতের সমস্যাটা আপাতত থাকবে না। স্থানীয়দের অভিযোগ, ডিইপিজেডে এই বিদ্যুৎ সরবরাহের কারণে ঘাটতি বেড়েছে আশেপাশের এলাকায়। গেল কয়েকদিনে স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে লোডশেডিং। গত এক সপ্তাহ যাবত আমরা যে ভোগান্তিতে পড়েছি, যে বিদ্যুতের লোডশেডিংটা বিকট আকার ধারণ করছে। আমাদের ছোট ফ্যাক্টরি এইরকম বিদ্যুৎ যদি যায় আসে, তাহলে আমাদের চলার মতন কোনো অপশন নাই। বিদ্যুৎ না থাকার কারণে তো পানিও ঠিক মতো থাকে না, রান্নাও পর্যন্ত করতে পারি না, গোসল দিতে পারি না, পোলাপান লেখাপড়া করাইতে পারি না, কোনো কিছু করতে পারি না। পোলাপান রাত্রে যে একটু ঘুমাবো তারও শান্তি পাই না। তবে কর্তৃপক্ষ বলছে বর্তমানে ডিইপিজেডকে প্রায় ৩৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ, যা কেন্দ্রীয়ভাবে পাওয়ায় এর প্রভাব পড়বে না স্থানীয় গ্রাহকদের ওপর। তাদের জন্য আমাদেরকে আলাদাভাবে ৩৫ মেগাওয়াট বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিলের ১০ তারিখের পর থেকেই তো আমাদের ব্যাপক লোডশেডিং গেছে। এখনো মোটামুটি লোডশেডিং আছে, লোডশেডিং তো থাকবেই। তো সরকার থেকে তো ঘোষণা আসছে, বরাদ্দ যদি আরো বাড়ায় দেয় তাহলে বিষয়টা একটু কভার হবে আর কি। জনজীবন স্বাভাবিক রাখতে দ্রুত এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে গোবিন্দভোগ ও গোপালভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। বেলা 11:30টায় সদরের ফিংড়ি ইউনিয়নের বিল্লাল হোসেনের বাগান থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন সহ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এবছর 5ই মে থেকে গোবিন্দভোগ ও গোপালভোগ আম পাড়ার দিন নির্ধারণ করে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া 20শে মে হিমসাগর, 27শে মে ল্যাংড়া ও 5ই জুন আম্রপালি জাতের আম সংগ্রহের নির্দেশনা রয়েছে। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।